ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাচ্ছি। মুক্তাদির অনেক দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজ অতিথি হিসেবে অনলাইনে যুক্ত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ডক্টর এম সিদ্দিকুর রহমান খান, এবং আমাদের সাথে যুক্ত হবেন কিছুক্ষণের মধ্যে গণমাধ্যম ব্যক্তিত্ব আব্দুল নূর তুষার। ফিরছি আলোচনায়। স্বাগত স্যার আপনাকে আজকের সংবাদ সম্প্রসারণে। আমরা একটু আলোচনা করতে চাই। আপনি জানেন যে ভোট খুব সন্নিকটেই, এবং এই আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে জামায়াত এবং বিএনপির যে প্রচারণা চলছে সেখান থেকে আমরা কিছু কাউন্টারের কথা শুনতে পাচ্ছি। যেমন গতকালকে তারেক রহমান তার নির্বাচনী প্রচারণায় যেটা বলেছেন, নির্বাচন নিয়ে এখনও ষড়যন্ত্র হচ্ছে, যারা নির্বাচনকে নিয়ে বিভ্রান্ত ছড়াতে চায় তারা আসলে গুপ্ত। জি স্যার। ধন্যবাদ আপনাকে। আসলে আমাদের জাতীয় সংসদ নির্বাচন সেটি একেবারেই দরজায় করা নাড়ছে। সবকিছু ঠিক থাকলে আগামী 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট অনুষ্ঠিত হবে, এবং এই নির্বাচনকে সামনে রেখে প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলো তাদের নির্বাচনী প্রচার আনুষ্ঠানিকভাবে শুরু করেছে 22 জানুয়ারি থেকে, এবং আজকে 1 ফেব্রুয়ারি ইতিমধ্যেই এসে আমাদের উপস্থিত হয়েছে। এই সময়ের মধ্যে নির্বাচনী প্রচারণা চালাতে যেয়ে আমরা দেখেছি যে প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল, বিশেষ করে বিএনপি এবং তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী যে জামাত জোট, তারা পরস্পরের বিরুদ্ধে নানা অভিযোগ, পাল্টা অভিযোগ সেগুলো করছে। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে আমরা যদি দেখি, অতীতে যে নির্বাচনগুলো অনুষ্ঠিত হয়েছে প্রত্যেকটা নির্বাচনেই আমরা দেখেছি যে রাজনৈতিক দলগুলো তাদের প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য নানা রকমের রাজনৈতিক অভিযোগের জবাব দিতে যে অন্য রাজনৈতিক দলগুলো তারা বিভিন্ন রকমের কর্মসূচি বা তাদের বক্তব্য তারা পালন করেছে। তো বাংলাদেশে এবারও আমরা একই রকমের বাস্তবতা দেখছি যে এই রাজনৈতিক দলগুলো তাদের পরস্পরের বিরুদ্ধে অভিযোগ আনছে, এবং সেই অভিযোগগুলোর পরিপ্রেক্ষিতে তারা, আমাকে কি শোনা যাচ্ছে? জি জি, আমরা শুনতে পাচ্ছি। জি, তো এই ধরনের অভিযোগ তারা করছে। তো আপনি দেখেছেন যে তারেক রহমান যে নির্বাচনী প্রচারণা তিনি করেছেন, সেই নির্বাচনী প্রচারণার শুরু থেকেই তিনি এই অভিযোগটাও করেছেন যে নির্বাচনকে বানচাল করার জন্য বা নির্বাচনকে ব্যাহত করার জন্য ষড়যন্ত্র এখনো অব্যাহত আছে, এবং তিনি বলছেন যারা শেরবশের যেটি অভিযোগ করেছেন, যারা এই নির্বাচনকে বানচাল করার জন্য চেষ্টা করছে তারা গুপ্ত। এখন এর দ্বারা তিনি কি বোঝাতে চেয়েছেন আমরা ঠিক বুঝতে পারছি না। একটা হতে পারে যে গুপ্ত হলো যে প্রতীত যারা স্বৈরাচার আছে, সেই প্রতীত স্বৈরাচার যিনি দিল্লিতে বসে এই নির্বাচন ব্যাহত করার জন্য তার নেতা কর্মীদেরকে নানাভাবে উস্কিয়ে দিচ্ছেন এবং নির্বাচন বানচাল করার জন্য করেছেন, এটা একটা আছে। আরও আছে যে কেউ কেউ প্রকাশ্যত নির্বাচনী তৎপরতার সাথে থাকলেও হয়তো এই নির্বাচনকে ব্যাহত করার জন্য নানাভাবে কাজ করতে পারে, এই অভিযোগও হতে পারে। দুটোই তিনি হয়তো বলতে পারেন। তো আমি এই পর্যন্ত যে নির্বাচনী তৎপরতার রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রচারণা দেখছি, সেইখানে আমাদের বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে প্রত্যেক নির্বাচনের মধ্যে অভিযোগ, পাল্টা অভিযোগ যেগুলো করা হয় সেগুলোই এখন পর্যন্ত করা হচ্ছে বলেই আমরা দেখছি। তবে আমাদের এইবার প্রত্যাশাটা ছিল যে এর বাইরে গিয়ে হয়তো রাজনৈতিক দলগুলো তারা ভবিষ্যতে জনগণ কর্তৃক যদি সমর্থন নিয়ে সরকার গঠন করতে পারে, সে তাদের অঙ্গীকারগুলো কি হবে, জনগণের জন্য, রাষ্ট্রের জন্য তাদের কি কর্মসূচি হবে, সেইগুলোই বোধহয় মুখ্যত প্রচারণায় গুরুত্ব পাবে। কিন্তু আপনি দেখেন যে গতানুগতিক ধারায় রাজনৈতিক দলগুলো কেউ কম কেউ বেশি, কেউ অত্যন্ত রূঢ় ভাষায়, কেউ হয়তো কিছুটা শালীন ভাষায় সেই ধরনের পরস্পরের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করছে। এবং বিশেষ করে আপনি জামাত এবং তার সাথে যারা জোট আছে সেই জোটগুলো বিএনপি এর প্রতি যে আক্রমণাত্মক ভাষা ব্যবহার করছে সেটা কিন্তু রীতিমতো আমাদের কাছে আতঙ্কিত করছে যে এটা নির্বাচনী সহিংসতার দিকে দেশকে না নিয়ে যায় আবার। তো সব মিলিয়ে আমরা এই পর্যন্ত নির্বাচনী প্রচারণা যা দেখছি, সেই প্রচারণার মধ্য দিয়ে
এখনো বড় আমরা একটু ধরনের আমাদের সাথে যুক্ত হয়েছেন আব্দুল নতুর সাহেব, আমরা একটু ওনার কাছে যাই, ওনার কাছে শুনতে চাই। আমরা কথা বলছিলাম ডক্টর এম সিদ্দিকুর রহমান খানের সাথে, আব্দুল নতুর সাহেব, যে গুপ্ত সুপ্ত নিয়ে যে রাজনীতির মাঠ গরম, যেখানে তারেক রহমান বলেছে যারা নির্বাচন নিয়ে বিভ্রান্ত সৃষ্টি করতে চাচ্ছে তারা গুপ্ত, এবং অন দি আদার হ্যান্ড জামায়াতের আমির যেটা বলছে যারা গত 16-17 বছর দেখা যায়নি তেমনভাবে তারাই গুপ্ত। 16-17 বছর তো জামাত ইসলামকে দেখা যায়নি আসলে, এবং তাদেরকে তো দেখা যায় নাই না, শুধু তাদের শিবির যে ছিল, শিবিরের অসংখ্য কর্মী ছাত্রলীগ হিসেবে নিজেদেরকে লুকিয়ে রেখেছিল। অতএব এই কথা তো তার নিজের বিপক্ষেই যাচ্ছে। উনি কেন বললেন এটা আমি বুঝতে পারি না। আর গুপ্ত সুপ্ত কি এটা বাংলাদেশের মানুষ জানে, অতএব এইটা নতুন করে ব্যাখ্যা করার কিছু নাই। জি, আব্দুল নতুর সাহেব শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি শুনতে পেয়েছি, আমি তো উত্তর দিলাম আপনাকে। জি, আরেকটি কথা আমরা শুনতে পাচ্ছি, কালকে মাহবুব কামালের সাথে কথা হচ্ছিলেন, উনি বললেন যে 5ই আগস্টে যে স্পিরিটটা ছিল আসলে এই স্পিরিট থেকে সবাই সরে এসছেন। আপনি কি তাই মনে করেন? 5ই আগস্টের স্পিরিট বলে কিছু নাই। যেটা স্পিরিট আছে সেটা হচ্ছে আন্দোলনের স্পিরিট। হ্যাঁ, স্পিরিট তার 1 তারিখে, ওই 5 তারিখে তৈরি হয় নাই। 5 তারিখে শেখ হাসিনা পতন হয়েছে, স্পিরিটটা তো আগে তৈরি হয়েছে। এবং স্পিরিটটা কি আসলে আলাদা করে কিসের স্পিরিট? স্পিরিটটা হচ্ছে গণতন্ত্রের অধিকারের দাবিতে, মানুষের অধিকারের দাবিতে, ভোটের অধিকারের দাবিতে, আহ গুম খুন যে রাজনীতি, সেই রাজনীতির অবসানের দাবিতে আন্দোলন হয়েছে। এবং সেই আন্দোলনের স্পিরিটটা কি তাহলে? সেই আন্দোলনের স্পিরিটটা হচ্ছে ভালো একটা ভোট হবে, সেই ভোটে সবাই নৈতিক এবং আদর্শিক অবস্থান থেকে লড়াই করবেন, এবং মানুষ প্রকৃত যাদেরকে ভালোবাসে তাদেরকে ভোটের মাধ্যমে বেছে নেবে, এবং সেই ভালোবাসাকে টিকিয়ে রাখার জন্য তারা নির্বাচিত হলে 5 বছর কাজ করবেন। 5 বছর পর আবার ভোট হবে, তখন আবার মানুষের ভালোবাসা ধরে রেখে যদি কেউ জিততে পারেন পারবেন। গণতন্ত্রের স্পিরিট, এটা তো আলাদা কোনো কিছু না। ফলে গণতান্ত্রিক যে স্পিরিট, সেই স্পিরিট থেকে বাংলাদেশ দূরে ছিল, এবং এখনো যে পুরোপুরি ফিরতে পেরেছে সেটা বলা যাবে না। এই কারণে যে আমরা দেখেছি নীতি আদর্শ বিসর্জন দিয়ে বহু দল তারা কেবলমাত্র সিটের জন্য আপোষ করেছেন। কেউ বলেছেন নিরাপত্তার জন্য আপোষ করেছেন, কেউ বলেছেন তারা নির্বাচনী প্রয়োজনে সমঝোতা করেছেন, এরকম নানান নামধাম দিয়েছেন। এই যে নামধাম দিয়ে যে মানুষকে ভোলানো বা ছেলে ভোলানোর চেষ্টা করা, এইটা তো আসলে জনগণ বোঝে, মানুষ বোঝে, কেউ যে বোঝে না ব্যাপারটা তো তা নয়। এখন স্পিরিট থেকে দূরে সরে আসার যে বিষয়টি যিনি বলেছেন উনি সেটা ব্যাখ্যা করবেন। আপনি যদি আমাকে বলেন তাহলে আমি বলবো যে গণতন্ত্র পুনঃস্থাপিত হলে এবং বাংলাদেশে যদি একটি গণতান্ত্রিক ব্যবস্থার অধীনে সুশাসন কায়েম হয়, দলীয়করণ মুক্ত, স্বজনপ্রীতি মুক্ত, দুর্নীতি মুক্ত একটা সমাজ তৈরি করার লক্ষ্যে যদি আমরা কাজ করতে পারি, তাহলেই এই আন্দোলন বলেন কিংবা মানুষের যে অধিকারের দাবিতে সংগ্রাম বলেন সেটা সফল হবে। আর যদি সেটা না পারা যায় তাহলে যেখানে ছিল সেখানেই থেকে যাবে বাংলাদেশ। এটা খুব সহজ সহজ কথা। জি, আমরা একটু ডক্টর এম সিদ্দিকুর রহমানের কাছে যাই। ডক্টর এম সিদ্দিকুর রহমান, যেটা জামায়াতের আমির আজকে বলছিলেন যে জুলাইকে তুচ্ছ তাচ্ছিল্য করে একটি দল জনগণের ধাক্কা এখন হ্যাঁ ভোটের পক্ষে অবস্থান নিয়েছে। দেখুন, উনি এই কথা বলতেই পারেন। তিনি তো এটা একটা রাজনৈতিক কৌশল হিসাবে প্রতিপক্ষকে মানে হেয় প্রতিপন্ন করার জন্য এই ধরনের অসংখ্য বক্তব্য তারা দিয়েছেন, এবং এই বক্তব্য প্রতিনিয়ত তারা পরিবর্তন করছেনও বটে। নিজেদের অবস্থান পরিবর্তন করছেন, এগুলো তো তারা বলছেন। এখন এতদিন পর্যন্ত বলা হচ্ছিল যে বিএনপি ন্যায়ের পক্ষে প্রচারণা করছে, কিন্তু বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং দলের অন্য জায়গা থেকে প্রথম দিকেই কিন্তু এই আসন্ন নির্বাচনে গণভোট প্রশ্নে বিএনপির অবস্থান একেবারেই স্পষ্টভাবে তারা তুলে ধরেছিলেন। এখন তারা যে বক্তব্যটা দিয়েছিলেন সেখানে আমরা দেখেছি যে এই যে জুলাই গণ অভ্যুত্থান, এই গণ অভ্যুত্থানে বিএনপির যে সক্রিয়তা এবং তাদের যে সামনের সারিতে থেকে লড়াই করার যে ব্যাপার, সেখানে বিএনপির এই জুলাই মানে অভ্যুত্থানে তাদের যে শহীদের সংখ্যা, এবং আজকে যে এসে যারা এই কথা বলছেন তারাও কিন্তু এই জুলাই যোদ্ধা যারা ছিলেন, নাহিদ ইসলাম থেকে শুরু করে, তারাও কিন্তু তারেক রহমানের সেই অবস্থা, সেই সময়ে তাদের সমর্থন এবং তার ভূমিকাকে একাধিকবার জনসমক্ষে তারা এগুলো প্রশংসামূলক বলেছেন। আজকে নির্বাচনী প্রতিযোগিতায় তারা একটা প্রতিদ্বন্দ্বী ক্যাম্পে অবস্থান করে
তারেক রহমান এবং বিএনপিকে এই জুলাই প্রশ্নে, গণভোট প্রশ্নে নানাভাবে মেলাইন করার চেষ্টা করছেন, কিন্তু এদেশের মানুষ এই ধরনের বক্তব্যগুলোকে কিভাবে নিচ্ছে সেগুলো 12 তারিখে প্রমাণ হবে। তো আমি ব্যক্তিগতভাবে মনে করি যে বিএনপির অবস্থান এই ক্ষেত্রে সবসময় স্পষ্ট ছিল, এবং তারেক রহমান এই বক্তব্যের মধ্য দিয়ে এটি যে পরিবর্তিত জামাতের আমির যে ধরনের বক্তব্যটি দিয়েছেন তার প্রেক্ষিতে তিনি তার এই অবস্থান ব্যক্ত করেছেন, এই ধরনের বক্তব্য গ্রহণযোগ্য নয়। তো বিএনপি একটি গণতান্ত্রিক দল, এবং গণতন্ত্র প্রতিষ্ঠা, গণতন্ত্রকে একটি টেকসই রূপদানের জন্য বিএনপির লড়াই সংগ্রাম কিন্তু অনেক পুরনো। বরং বিভিন্ন সময়ে অবস্থান পরিবর্তন করে অগণতান্ত্রিক শক্তির পক্ষে জামাতে ইসলামেরও অবস্থান নেওয়ার অসংখ্য দৃষ্টান্ত এখানে আছে। তো ফলে জামাতে ইসলাম এই রাজনীতিতে আজকের দিনে প্রতিনিয়ত কিছু চটকদার চমকদার কথা বলে মানে ভোটারদেরকে মানে আকৃষ্ট করার যে চেষ্টা করছে, হ্যাঁ, যেমনকি শরিয়া আইন থেকে এখন প্রচলিত আইনে দেশ চলবে। যে আমাদের একটা বিরতির সময় হচ্ছে, আমরা বিরতি থেকে ফিরে এসে আমি অনেক একটা কথা শেষ করতে চাই, সেটা হলো যে জামাতে ইসলামের আমির গতকাল এই এক ধরনের বক্তব্য রেখেছেন যে মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে জাতীয়, কিন্তু একই দিনেই তাদের যিনি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার তিনি বলেছেন যে মুক্তিযুদ্ধের চেতনা নিয়েই তারা কিন্তু দেশ পরিচালনা করতে চায়। তো এই ধরনের পরস্পর বিরোধী অনেক বক্তব্যই আমরা শুনছি, এবং এগুলো ভোটারদেরকে দৃষ্টি আকর্ষণের কৌশল হিসেবে তারা এগুলো বলেন বলে আমি মনে করি। জি, আমাদের একটা বিরতির সময় হচ্ছে, আমরা বিরতি থেকে ফিরে এসে আলোচনা করছি। প্রিয় দর্শক, সংবাদ সম্প্রসারণের বিরতির সময় হচ্ছে, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত সংবাদ সম্প্রসারণে। আমাদের সাথে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ডক্টর এম সিদ্দিকুর রহমান খান এবং গণমাধ্যম ব্যক্তিত্ব আব্দুল নূর তুষার। আব্দুল নূর তুষার, আমরা বিরতির আগে ডক্টর এম সিদ্দিকুর রহমান খানের সাথে কথা বলছিলাম। উনি বলছেন যে জুলাই ব্যাপারে, গণভোটের ব্যাপারে একটি রাজনৈতিক দল আসলে তারেক রহমানকে মেলাইন করার চেষ্টা করছে। না, সেটা তো দেখাই যাচ্ছে, এটা বলার কি আছে? এটা তো ওনাদের বক্তব্যের মধ্যেই আছে, এটা আমাদের বলার তো কিছু নাই। যারা বক্তব্য দিয়েছেন তাদের বক্তব্য তো পরিষ্কার শোনা যাচ্ছে, তো সেটা তো তারা করছেন। এটা তো ইলেকশনের সময় কাদা ছোড়াছড়ির প্রক্রিয়া, সেই প্রক্রিয়া তারা ঢুকেছেন যারা এগুলা করছেন, এটা তো দেখা যাচ্ছে। জি, আমরা একটু হ্যাবোট নিয়ে আসলে কথা বলতে চাই। আমরা জানি যে এই হ্যাবোট নিয়ে আসলে অন্তর্বর্তী সরকার নিজেই বলছেন যে হ্যাবোটের পক্ষে প্রচারণা চালাবেন, এবং সরকারি কর্মকর্তাদের এই হ্যাবোটের প্রচারণার জন্য তাদেরকেও নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু একজন ইলেকশন কমিশনার বলেছিলেন যে আসলে সরকারি কর্মকর্তারা আসলে এই প্রচারণা চালাতে পারবেন না। একজন ইলেকশন কমিশন এটা বলেন নাই, এটা আইনে ছিল, আইনে আছে। এই আইন যতক্ষণ পর্যন্ত বাতিল না হচ্ছে ততক্ষণ পর্যন্ত অবশ্যই এটা অপরাধ। এখন এই আইনটা যারা করেছেন, সে আইনের তো মধ্যে পরিষ্কার লেখা আছে যে কোন নির্বাচনে সরকারি কর্মকর্তারা কারো পক্ষে প্রচারণা চালাতে পারেন না, সেটা গণভোটই হোক আর কি বলে সাধারণ নির্বাচনই হোক বা যে কোনো নির্বাচন হোক, কোথাওই সরকারি কর্মকর্তারা কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে নিজেকে জড়াতে পারেন না। এখন গণভোট কি জিনিস? গণভোট হচ্ছে এমন কোন একটা প্রশ্ন যেটা রাজনৈতিক প্রশ্ন, সাংবিধানিক প্রশ্ন। সরকারি কর্মকর্তার তো সাংবিধানিক প্রশ্নের সিদ্ধান্ত দেওয়ার কোনো অধিকার নাই, সরকারি কর্মকর্তার রাজনৈতিক প্রশ্নের সিদ্ধান্ত দেওয়ার কোনো অধিকার নাই। সরকারি কর্মকর্তা প্রজাতন্ত্রের কর্মচারী এবং তারা নিরপেক্ষভাবে কাজ করবেন, ফলে কোথাও তারা পক্ষ নিতে পারবেন না। সেটা এই ভোট বলে কথা না, কোথাওই না। তারা থাকবেন আইনের পক্ষে, এবং আইনে যেহেতু আছে যে এটা শাস্তিমূলক একটা অপরাধ, সেজন্য নির্বাচন কমিশন মনে করিয়ে দিয়েছে। কিন্তু প্রশ্নটা অন্যখানে। নির্বাচন কমিশন তো এটা জানতো আগেই, শুরুতেই যখন প্রচারণা শুরু হলো তখনই তো নির্বাচন কমিশন এটা বলা উচিত ছিল। এটা অনেক দূর এগিয়ে যাওয়ার পর বলাটা তো আসলে মনে হচ্ছে যে তারাও মনে হয় ভুলে গিয়েছিলেন। আর সরকারও তো এটা জানতেনি যে এই আইনটা আছে। সরকারি বা এই আইন থাকার পরে কেন সরকারি কর্মকর্তাদেরকে প্রচারণায় যুক্ত করেছেন? সরকারি কর্মকর্তা ছাড়াও তো প্রচারণা করা যায়, সরকারি কর্মকর্তাদের দিয়েই প্রচারণা চালাতে হবে, এইটা তো সঠিক না। এদেরকে বাদ দিয়েও কিন্তু মানে সরকারি কর্মকর্তাদের বাইরে রেখেও প্রচারণা চালানো যায়। ফলে এইটা তো আইনে আছে বলে এটা হয়েছে। তবে আজকে সমকালের একটা সংবাদে আমি পড়েছি যে এই আইন সংশোধনের কথা চিন্তা করা হচ্ছে। সেটা করা হলে খুবই বিষয়টা অদ্ভুত হবে, কেননা এই আইনটা লঙ্ঘন করার পর এটা সংশোধন করলে এটা হবে যে এইরকম যে অন্যায় অভিযুক্ত হওয়ার সম্ভাবনা দেখে তড়িঘড়ি করে আইন বদল করে এটাকে জায়েজ করার চেষ্টা। তো এই প্রক্রিয়াটা তো আসলে একটা ভালো প্রক্রিয়া না। কেননা ধরা যাক আপনি কোন একটি কাজ করেছেন, ধরা যাক আপনি
কোনোখান থেকে না বলে কিছু একটা নিয়ে ফেলেছেন এবং সেটা অন্যায়, অপরাধ। কিন্তু এটা যখন বলা হলো আপনাকে যেটা অপরাধ, সাথে সাথে আপনি আইন সংশোধন করলেন যে না বলে কোনো কিছু নিয়ে ফেললে পরে জানিয়ে দিলে এটার অপরাধ হবে না, তবে জিনিসটা ফেরতও দিতে হবে না। তো এরকম একটা কাণ্ড আর কি। আপনি অপরাধটা করে ফেলেছেন, আপনি বলছেন না অপরাধ হয় নাই, কিন্তু আইনটা সংশোধন করে দিতে আলোচনা হয়েছে যতদূর সমকালে এসেছে। এবং যদি এই আইনটা সংশোধন করা হয় তাহলে আরেকটা ইন্ডেমনিটিও জারি করতে হবে যে এই আইন থাকাকালীন এই অন্যায় সংগঠিত হয়ে থাকলে তারা মাফ। এইগুলা তো খুব আমি মনে করি যে এক ধরনের অবহেলা, এক ধরনের মানে জানা থাকা সত্ত্বেও এক ধরনের নেগলিজেন্স, ফলে সেটা আমরা দেখতে পাচ্ছি। ওনারা জানতেন, ওনারা আইনটা করেছেন, ওনারা সবই জানেন, জানার পরেও কাণ্ডটা ঘটিয়েছেন এবং এখন বলছেন যে পারে। কিভাবে পারে? আইনে তো সেটা বলা নাই কিভাবে পারে। জি, আমরা একটু ডক্টর এম সিদ্দিকুর রহমান খানের কাছে আমরা আপনার কথা শুনছিলাম যে ওনার কথায় যে নেগলিজেন্সের যে কথাটা উঠে আসলো, আপনার কাছ থেকে একটু জানতে চাই। ভাই দেখেন, এইবার যে নির্বাচনটি হচ্ছে এটা কিন্তু একটা বহুল প্রত্যাশিত নির্বাচন। গত 3টা নির্বাচনে মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারে না, সেই যারা করতে পারে না সেই মানুষগুলো এবার ভোট প্রদানের জন্য উন্মুখ হয়ে আছে। এবং এই নির্বাচনের বিশেষত্ব হচ্ছে যে জাতীয় সংসদ নির্বাচনের সাথে গণভোট হবে, যেটি নিয়ে এতক্ষণ ধরে কথা বলছিলাম। তো ফলে আমাদের কাছে স্বাভাবিকভাবেই একজন নাগরিক হিসাবে এটা আমাদের প্রত্যাশা যে এই নির্বাচনটি অনুষ্ঠিত হবে নির্বাচনী আইন, বিধি, দেশের আইন, সংবিধান সেগুলোকে যথাযথভাবে অনুসরণ করে। কোনো কাজ করে সেটাকে বৈধতা দেওয়া বা সংশোধনী দেওয়া বা সেটার জন্য একটা আইন তৈরি করা, এইগুলো যদি হয় তাহলে এই নির্বাচনটিকে প্রশ্নবিদ্ধ করার জন্য এই ধরনের তৎপরতা কিন্তু বিবেচিত হতে পারে। ফলে আমরা এটাকে তো কোনোভাবেই এটা চাই না। ফলে যারা নির্বাচন পরিচালনার দায়িত্বে আছেন, বিশেষ করে নির্বাচন কমিশন এবং একই সাথে সরকারেরও তো একটা দায়িত্ব আছে যে তারা অন্তত পক্ষে বিদ্যমান যে আইনি কাঠামো এবং যে সাংবিধানিক আমাদের যে মানে ব্যবস্থাপনা আছে এর মধ্য দিয়েই কিন্তু আরপিও যেটা আছে আমাদের, এর মধ্যে দিয়েই কিন্তু নির্বাচন এবং গণভোট দুটোরই কিন্তু তৎপরতা চালাতে হবে। এবং এখানে একজন প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারীর কি দায়িত্ব বা তাদের ভূমিকাটা কি আইনি কাঠামোর মধ্যে হবে সেটা যেহেতু সুস্পষ্টভাবে আমাদের লিপিবদ্ধ আছে, সেটা অনুসরণ করে চলাটাই কিন্তু স্বাভাবিক। প্রশ্ন কিন্তু এটা উঠেছিল যে সরকার কি গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা চালাতে পারবে কিনা, এই নিয়ে সরকারের তরফ থেকে এক ধরনের ব্যাখ্যা এসেছে এবং সেই ব্যাখ্যা যে সবাই গ্রহণ করেছে তা না। ফলে আমরা এই বিষয়গুলোতে নিয়ে নতুনভাবে বিতর্ক তৈরি করতে পারে বা পরবর্তীতে এটা নিয়ে নির্বাচনের ব্যাপারে যারা মানে নির্বাচনকে ব্যাহত করা বা অন্য ব্যাপারে যারা কাজ করছেন এটা তারা অস্ত্র হিসাবে ব্যবহার করতে পারেন, এই ব্যাপারে নির্বাচন কমিশনকে অত্যন্ত সতর্ক থাকা উচিত বলে আমি মনে করি। এবং একই সাথে সরকারও এই ব্যাপারে সচেতন থাকা উচিত। এবং রাজনৈতিক দলগুলোর মধ্যেও যে ধরনের মানে আইন বা আমাদের যে নির্বাচনী বিধিবিধান লঙ্ঘনের প্রবণতা এবং এই প্রবণতার একে অন্যের বিরুদ্ধে যে অভিযোগ পাল্টা অভিযোগ আছে, সেই অভিযোগ এবং পাল্টা অভিযোগগুলো আমলে নিয়েও যে সামনের দিনগুলোতে যেন তারা না করতে পারে সেই ব্যাপারে অন্তত পক্ষে নির্বাচন যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন সেই ব্যাপারেও ইলেকশন কমিশনকে অনেক সতর্ক থাকা। আমি যে কথাটা একেবারেই এক কথায় বলতে গেলে যেটা চাই যে এইবারের নির্বাচনটা এই দেশের মানুষের কাছে বহুল কাঙ্ক্ষিত নির্বাচন এবং এই নির্বাচনটা নিশ্চিত করার জন্য অনেক মানুষ কিন্তু প্রাণ দিয়েছে, অনেক মানুষের আত্মত্যাগ আছে। ফলে এই আত্মত্যাগের প্রতি যেন কোনো ধরনের অসম্মান প্রদর্শন না করা হয়। ধন্যবাদ ডক্টর এম সিদ্দিকুর রহমান খান, আমাদের শেষ করতে হচ্ছে। থেকে সবারই মানে সচেতন থাকা দরকার। জি, ধন্যবাদ ডক্টর এম সিদ্দিকুর রহমান খান, ধন্যবাদ ডক্টর আব্দুল নূর তুষার। প্রিয় দর্শক, এই ছিল সংবাদ সম্প্রসারণে ডিভিসির সঙ্গে।